পশ্চিমে নেপাল, পূর্বে বাংলাদেশ। এর মাঝখানে ভারতের পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ভূখণ্ডে অবস্থিত শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। পৃথিবীর মানচিত্রে ভারত যদি হয় কোনো মুরগি, তবে শিলিগুড়ি করিডোর হলো সেই মুরগির ঘাড়, যা চাইলেই মটকে দেয়া যায়। এ বিষয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে। কি ছিল এই কথার সারমর্ম? সেভেন সিস্টার্সের জন্য বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ, তারই আদ্যপান্ত এই ভিডিওতে জানব। ভারত দেশটিকে দুইটি ভূখণ্ডে ভাগ করা যায়, এক মূল ভারতীয় ভূখণ্ড এবং দ্বিতীয়টি উত্তর পূর্ব ভারতীয় ভূখণ্ড। ভারতের ২৮টি প্রদেশের মধ্যে ৮টি রয়েছে উত্তর পূর্ব ভারতে। এই প্রদেশগুলো হচ্ছে আসাম, অরুণাচল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং সিকিম। এদের মধ্যে সিকিম বাদে প্রথম ৭টি রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স বা ৭ বোন, এই নামটি প্রথম প্রচলিত হয় ১৯৭২ সালে। ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ শইকিয়া নতুন রাজ্য হিসেবে ত্রিপুরার আত্মপ্রকাশের দিনে যে রিপোর্ট পাঠিয়েছিলেন, তাতে তিনি প্রথমবারের মতো গোটা অঞ্চলটিকে ল্যান্ড অফ সেভেন সিস্টার্স নামে অভিহিত করেন। পরে ওই একই নামে তিনি একটি বইও লিখেছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরও সেভেন সিস্টার্স নামটি ভীষণ পছন্দ হয়। এরপর থেকেই ধীরে ধীরে ভারতের মানচিত্রের এক কোণায় থাকা ৭টি রাজ্য বা অঞ্চলকে একত্রে বর্ণনা করতে সরকারি কাগজপত্রেও এই শব্দটি প্রয়োগ শুরু হয়। এছাড়াও ভারতের পর্যটন বিভাগও ওই অঞ্চলে বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে ছোট ছোট পুস্তিকা বের করলে সেখানেও সেভেন সিস্টার্স নামটি ব্যবহার করতেন। এদিকে ২০০১ সালে কেন্দ্রীয় সরকার সেভেন সিস্টার্সের সঙ্গে উত্তর পূর্ব ভারতের আরেকটি অঙ্গরাজ্য সিকিমকে যুক্ত করে ডোনার নামে আলাদা একটি মন্ত্রণালয় গঠন করে। তখন থেকেই ভারতের উত্তর পূর্বাঞ্চল ৭ বোন এক ভাইয়ের দুনিয়া হিসেবে পরিচিতি লাভ করে। ভারতের এই ৭ বোন এক ভাইয়ের সঙ্গে আরেকটি নাম দারুণভাবে জড়িয়ে আছে, তা হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। শিলিগুড়ি শহরে অবস্থিত এই করিডোর ভারতীয় মানচিত্রে কিছুটা মুরগির ঘাড়ের মতো দেখায়, তাই এর নাম চিকেন স্নেক। দেশের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার একমাত্র সরুপথ এটি। এর দৈর্ঘ্য প্রায় ৬০ কিলোমিটার এবং প্রস্থ মাত্র ২২ কিলোমিটার। করিডোরটির উত্তরে চীন, পশ্চিমে সিকিম ও ভুটান। এছাড়াও চীনের তিব্বতের সঙ্গে রয়েছে মাত্র ১১২৯ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা। সাধারণত উত্তর পূর্ব ভারত সম্পূর্ণভাবে স্থলগোষ্ঠিত, অর্থাৎ এর কোনো উপকূলীয় সমুদ্র বন্দর নেই। তাই ভারতীয় মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সড়ক ও রেল যোগাযোগের একমাত্র ভরসা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নামক এই সংকীর্ণ ভূখণ্ড। ভারতের কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র চাইলেই এই মুরগির ঘাড় মটকে দিতে পারে, অর্থাৎ শিলিগুড়ি করিডোর দখলে নিতে পারলেই মূল ভারতীয় ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে ফেলা সম্ভব। ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র ও পরাশক্তির দেশ হলেও শিলিগুড়ি করিডোর ভারতের একটি গুরুত্বপূর্ণ দুর্বলতা। ভারতীয় মোট ভূখণ্ডের প্রায় ৭% জুড়ে আছে উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্য। এই অঙ্গরাজ্যগুলো খনিজ সম্পদে ভরপুর হলেও ভৌগোলিক অবস্থানের কারণে সামরিক ও অর্থনৈতিকভাবে বেশ অনুন্নত। এ অবস্থায় ভারত বাংলাদেশের মধ্য দিয়ে ৭টি অঙ্গরাজ্যের সাথে সড়ক, রেল ও নৌপথে ট্রানজিট স্থাপনে বিশেষভাবে আগ্রহী। আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে ৪,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ স্থল সীমান্ত আছে, তার প্রায় ২/৩ এই সেভেন সিস্টার্সের সঙ্গে। সেভেন সিস্টার্সের জন্য শেখ হাসিনা সরকারের একটি বড় উপহার ছিল বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি। এই দুটি বন্দর ব্যবহারের সুযোগ স্থল বেষ্টিত সেভেন সিস্টার্সকে শুধু সামুদ্রিক বাণিজ্যের নতুন দিগন্তই খুলে দেয়নি, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভৌগোলিক দূরত্বও অনেক কমিয়ে দিয়েছে। মাতারবাড়ি বন্দর চালু হলে নিশ্চিতভাবে সেই সুযোগ আরও বাড়বে। সেভেন সিস্টার্সের সার্বিক এই উন্নয়ন ও সমৃদ্ধির নেপথ্যে বিগত ১.৫ দশকে বাংলাদেশের ভূমিকা ছিল অপরিসীম। ১৯০০ দশকে ভারত বিরোধী সশস্ত্র আন্দোলন ও বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল।
ভারতের সার্বিক জাতীয় নিরাপত্তার দৃষ্টিতে এই অঞ্চলটি একটু বেশি সংবেদনশীল। 1955 সালে ভারতে মিজো কালচারাল সোসাইটি নামের একটি সংগঠন 1959 থেকে 1960 সালে মিজোরামের ভয়াবহ দুর্ভিক্ষের সময় মিজো ন্যাশনাল ফেমিন ফ্রন্ট MNFF রূপ নেয়। পরবর্তীতে 1961 সালের অক্টোবরে সংগঠনটি নিজেদের নাম পরিবর্তন করে FNF নামে যাত্রা শুরু করে। দুর্ভিক্ষ সামলাতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ সময় এরা সশস্ত্র আন্দোলন শুরু করে। এমনকি 1966 সালে মিজো জনগোষ্ঠীর জন্য পৃথক একটি স্বাধীন রাষ্ট্রের দাবিতে বিদ্রোহ শুরু করে MNF। ওই বছরের 1 মার্চ মিজোরামের স্বাধীনতা ঘোষণার পর সরকারি কার্যালয় ও নিরাপত্তা রক্ষীদের উপর পুনরায় হামলা শুরু করে তারা। তাদের এই আন্দোলন ব্যর্থ হলেও পরবর্তী 2 দশক ধরেই কেন্দ্রীয় সরকারের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে MNF। এ সময় তাদের কার্যক্রম পরিচালিত হয় তৎকালীন পূর্ব পাকিস্তান, পরে বাংলাদেশের মাটিতে। তবে মিজো ন্যাশনাল ফ্রন্টের বিদ্রোহীরা 60-এর দশক শেষে তাদের জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ভূখণ্ডে থাকতেন। MNF-এর প্রবাদ প্রতিম নেতা লালডেঙ্গা পূর্ব পাকিস্তানের আতিথেয়তার ঢাকাতেই থাকতেন। মিজোরামে দুবারের মুখ্যমন্ত্রী, মিজো ন্যাশনাল ফ্রন্টের সর্বোচ্চ নেতা জোরামথাঙ্গা সহ আরও অনেকেই আন্দোলন পরবর্তী জীবন বাংলাদেশে পার করেন। সেই সঙ্গে এই গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরগুলো গড়ে ওঠে পার্বত্য চট্টগ্রামের সাজেক ভ্যালি ও তার আশেপাশের এলাকায়। এ বিষয়ে বছর 2 আগে জোরামথাঙ্গা এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশের সাহায্য ব্যতীত মিজো জাতীয়তাবাদী আন্দোলন কখনোই সাফল্যের মুখ দেখত না এবং মিজোরাম একটি পৃথক রাজ্য হিসেবেও আত্মপ্রকাশ করতে পারত না। ফলে ভারতের এই অঞ্চলটিতে বাংলাদেশের কৌশলগত সুবিধা আদায়ের পরিসর আছে, এ বিষয়ে পর্যবেক্ষকরা সবাই একমত। অবশ্য বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন এই গোষ্ঠীগুলোর অস্তিত্ব স্বীকার করেনি। তবে 2009-এ শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের দ্বিতীয় মেয়াদে এই দৃশ্যপটে নাটকীয় পরিবর্তন ঘটে। জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে শেখ হাসিনা সরকার একের পর এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গোপনে বা প্রকাশ্যে ভারতের হাতে তুলে দিতে শুরু করে। বাংলাদেশের মাটিতে ওইসব গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরও একে একে বন্ধ হতে থাকে। আলফা নেতা পরেশ বড়ুয়া অবশ্য তার আগেই বাংলাদেশ ছেড়ে অন্যত্র পাড়ি দিয়েছেন, কিন্তু অনুপ চেতিয়া বা অরবিন্দ রাজখোয়ার মতো গোষ্ঠীর অন্য নেতারা ততদিনে ভারতে ফিরে সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করে দিয়েছেন। এ বিষয়ে 7 সিস্টার্সের সবচেয়ে বড় রাজ্য আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিকবার প্রকাশ্যেই বলেছেন, বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার নেতাদের ভারতের কাছে হস্তান্তর করেছে বলেই আসাম আজ এত শান্তিপূর্ণ। রাজ্যের লোক রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারেন। ভারতের উত্তর পূর্বাঞ্চল তথা 7 সিস্টার্স যে নিরাপত্তাগত দৃষ্টিতে গত 1 বছরে অনেকটাই স্থিতিশীল ও শান্তিপূর্ণ, তার পেছনে শেখ হাসিনা সরকারের অবদান ভারতের কর্মকর্তা ও পর্যবেক্ষকরা তাই অকুণ্ঠে স্বীকার করেন। তাছাড়া বছর কয়েক আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে। বহুল আলোচিত সেই মন্তব্য নিয়ে বহু চর্চা হলেও কি দেওয়ার কথা বলেছিলেন তা স্পষ্ট হয়নি। কিন্তু 2 দেশের পর্যবেক্ষক ও বিশ্লেষকরা ধারণা করে থাকেন সেদিন তিনি 7 সিস্টার্সের শান্তি ও প্রগতি ফিরিয়ে আনার দিকেই ইঙ্গিত করেছিলেন।